সভ্যতা যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই শুরু হয় প্রকৃতির এক আদিম খেলা। এই জায়গার নাম সুন্দরবন। আমরা এখানে ছুটি কাটাতে আসিনি। এটা কোনো পিকনিক নয়, এটা কোনো হ্যাপি ভ্লগও নয়। এটা হলো অস্তিত্ব টিকে থাকার লড়াই। এখানে মানুষ বাঘের থেকেও বেশি ভয় পায় এই জঙ্গলটাকেই। বাইরে থেকে সুন্দরবন শান্ত, কিন্তু এই জল আর জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিজ্ঞানকেও হার মানায়, যেখানে জল আর ডাঙা দুটোই সমান বিশ্বাসঘাতক। আজকের এই যাত্রায় আমি বাঘ খুঁজতে আসিনি। আমি শুনতে এসেছি সেই কান্না যেটা ম্যানগ্রোভের শিকড়ে চাপা পড়ে আছে। পেটের খিদে কি সত্যি বাঘের দাঁতের থেকেও বেশি ধারালো, নাকি এটা শুধুই অস্তিত্ব টিকে থাকার একটা অসম্ভব পরীক্ষা? আর আজ আমি যাচ্ছি সুন্দরবনের সেই গভীরে, যেখানে ম্যাপের রাস্তা তো আছে, কিন্তু ভাগ্যে ফেরার গ্যারেন্টি নেই। এখানের একটাই নিয়ম, মরো কিংবা মারো। এটাই হলো সুন্দরবন, যেখানে মানুষ অতিথি নয়, মানুষ শুধুই অস্থায়ী। ভিডিও শুরু করার আগেই একটা কথা আমি বলে নিতে চাই, নরম মনের মানুষরা এই ভিডিওটা স্কিপ করে দিও, কারণ আজকের ভিডিওতে আমি সুন্দরবনে কোনো পিকনিক করতে আসিনি। আমি এসেছি নিজের চোখে দেখতে এখানকার ম্যান ইটাররা আসলে কেমন। শুধু নৌকা সাফারিতে বসে দূর থেকে দেখার জন্য নয়, আমি এই জঙ্গলের মাটিতে পা রাখবো আর বোঝার চেষ্টা করব বাঘের পায়ের তলার নিচের মাটিটা আসলে কেমন। ডিঙি নৌকো করে সুন্দরবনের শিরা উপশিরার ভিতর দিয়ে যাব, যেখানে বড় নৌকো ঢুকতে পারে না। আর কথা বলবো সেই সব মানুষগুলোর সঙ্গে যারা বাঘের আক্রমণ থেকে ফিরে এসেছে, যাদের পরিবারের কেউ বাঘের কামড়ে মারা গেছে, আর যাদের শরীরে আজও রয়ে গেছে কুমিরের কামড়ের দাগ। তাই আবারও সতর্ক করে দিচ্ছি, এই ভিডিওটা সবার জন্য নয়। বিশ্ব এই জায়গাটাকে চেনে একটা পোশাকি নামে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু সেই তকমাটা দেখে ভুল করো না, এটা কোনো পিকনিক স্পট নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে ওই অপার সৌন্দর্য এবং অবধারিত মৃত্যুর দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। জঙ্গলে ঢোকার আগে আমাকে জানতে হবে আমার প্রতিপক্ষকে। বইয়ের পাতায় সুন্দরবন রোম্যান্টিক হতে পারে, কিন্তু যারা এখানে থাকে তাদের কাছে সুন্দরবন মানেই স্বজন হারানোর কান্না। আমি এমন দুজনকে খুঁজে পেয়েছি যারা মৃত্যুর চোখে চোখ রেখে ফিরে এসেছে। এরা কোনো গল্পকার নয়, এরা নায়কও নয়, এরা শুধু বেঁচে ফেরা মানুষ। আর আজ আমি ওদের সাথে কথা বলবো, রোমাঞ্চের জন্য নয়, বোঝার জন্য যে এই জঙ্গলটা ভেতরে ভেতরে ঠিক কতটা নিষ্ঠুর। কারণ সুন্দরবন মানেই শুধু গাছ আর জল নয়, এটা একটা সিদ্ধান্তের জায়গা, যেখানে প্রকৃতি ঠিক করে কে থাকবে আর কে থাকবে না। আর তাই আমি চলে এসেছি আমার প্রথম সাক্ষীর কাছে। আমার প্রথম সাক্ষী কোনো হসপিটালে নেই,
সে এখন স্টেজে। সে একজন শিল্পী। প্রতি রাতে ট্যুরিস্টদের গান, নাচ আর যাত্রা করে মনোরঞ্জন করে। ভালো করে দেখো এই মানুষটাকে। সবাই দেখছে একজন এন্টারটেইনারকে, কিন্তু আমি দেখছি একজন যোদ্ধাকে। এই আলোর রোশনাই আর হাসি মুখের আড়ালে সে এমন একটা স্মৃতি বয়ে বেড়াচ্ছে যা শুনলে এই রিসর্টের সব আলো নিভে যাবে। আমি তাকে জানালাম যে আমি সেই অভিজ্ঞতার কথা জানতে এসেছি যা আপনাকে শিল্পী থেকে সার্ভাইভার বানিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তখন ঠিক কী হয়েছিল। আমার নাম শিবপদ বিরিধা। আমার অভাবের সংসার, ছেলে মেয়েদের পড়াশুনো সঠিকভাবে করাতে পারতাম না। আমার ওয়াইফ এবং আমি এখান থেকে 25 বছর উত্তীর্ণ হয়ে গেছে। আমরা দুজনে মিন বাগদা ধরতে গিয়েছিলাম নদীতে। তো 4 দিনের মাথায় আমি কুমিরের নিকটে আক্রান্ত হই এবং কুমির আমার এই ডান পায়ে কামড় দিয়ে ধরে নিয়ে চলে যায় নদীর মধ্যে। আমি সেখানে সজোরে লাথি মেরে জীবনের সঙ্গে বাজি রেখে মা বুড়োবিবিকে স্মরণ করে আমি ওই কুমিরের মুখ থেকে ফিরে আসি। 3 মাস আমি ট্রিটমেন্ট হই। বর্তমান কুমিরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। কুমির জলে ডুবে আছে, আমি বুঝতে পারিনি যে এখানটায় কুমির আছি। আমি জাল টেনে হেঁটে যাচ্ছি, আমার ওই অংশ টেনে নিয়ে মানে কামড় দিয়ে ধরেছে, জলে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে। জল ভেদ করে যখন আমি উঠেছি, চোখের পলকটা আমি স্বাভাবিক আনতে পারছি না। মানে আমার যে হাওয়াটা, আমার যে প্রাণটা চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একবার বহু রোগে আক্রান্ত হয়েছি, কিন্তু ছেলে বুকিপিটি করে এখনো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার নার্ভের সমস্যা, এই যে অভিনয় করছি আমি ব্যালেন্স ঠিক রাখতে পারছি না, টাল হচ্ছে। আপনারা যারা অনুষ্ঠান আমার প্রোগ্রাম দেখছেন তারা মনে করছেন যে মাল খেয়েছে, কিন্তু না, আমার নার্ভের সমস্যায় কোমর থেকে পা জড়িয়ে যায়। এখনো পর্যন্ত এইভাবে আমি বসে বাথরুম করতে পারি না, কোমরে বসে বসে বাথরুম করি। তো সত্যিকারে বলতে লজ্জা করে এবং কষ্ট বোধ হয় নিজেকে। তো এইভাবে এখনো পর্যন্ত বেঁচে আছি, শুধু আনন্দের মধ্যে থাকি। তাই তো অর্পণদার কথাতে কিন্তু আমি আজকে এখানে এসেছিলাম, আর এসে এখানকার যে লোকাল যেটা সংস্কৃতি সেটাকে দেখলাম। এবং একটা জিনিস যেটা বলতে পারি, যেটা আমি প্রত্যেকবার তোমাদেরকে বারবার করে বলছিলাম, যে এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকে, এবং তারই একটা কিন্তু তোমরা একদম এক্সাম্পল চোখের সামনে দেখতে পেলে। এরকমই কিন্তু প্রতিনিয়ত এখানকার মানুষ কিন্তু লড়াই করে যাচ্ছে, এবং এটাই সুন্দরবনের বাস্তব। জলের তলায় কুমির, সাইলেন্ট কিলার, কিন্তু ডাঙা আরও ভয়ঙ্কর। আর এই সত্যিটা জানতেই আমি সোজা চলে যাই সেই মানুষটার কাছে। এনার চোখের সামনে দিয়েই এনার বাবাকে বাঘ জঙ্গলে টেনে নিয়ে যায়, আর তারপর সেই শিকারীর নজর পড়ে এনার উপরে। আমি বুঝতে পারলাম যে সুন্দরবনের মানুষের কাছে মাছ বা কাঁকড়া এটা ধরতে যাওয়ার মেন কারণটা হচ্ছে দারিদ্রতা যেটাকে বলে। মানে মানুষের কাছে অপশন নেই, মানে যাওয়ার, কিন্তু মাছ কাঁকড়া না ধরলে তাদের জীবন চলবে না, জীবিকা চলবে না, এবং তার জন্যই কিন্তু তাদেরকে এই মৃত্যু ফাঁদে বারবার করে পৌঁছাতে হয়। এটা মানুষ চেয়েও কিন্তু এটা থেকে বিরত থাকতে পারবে না, কারণ কি তাদের সংসার চালানোর মতন কিন্তু তাহলে কেউ থাকবে না। আর সেই সংসার চালানোর জন্যই বা পেটের টানের জন্যই কিন্তু এনারা বা এর মতন বহু মানুষ কিন্তু সুন্দরবনের যে জঙ্গলটা তাতে যান এবং বাঘের কিন্তু খপ্পরে পড়েন, বা বাঘ তাদেরকে অ্যাটাক করে। তাদের সাথে কথা হলো, অনেক কিছু জানলাম, এবং এনার বাবাকেও কিন্তু বাঘ টেনে নিয়ে গেছে, এবং ইনিও কিন্তু লড়ে বেঁচে আছেন। আজকে এনার বয়স প্রায় 100 বছরের বেশি, কিন্তু দেখতেই পাচ্ছ যে কীরকম ভাবে এনারা যুদ্ধ করে প্রতিনিয়ত সুন্দরবনে বেঁচে আছেন। ভিকটিমদের কথা শোনার পর তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে, এত ভয়, এত মৃত্যু, চোখের সামনে বাবাকে বাঘ নিয়ে গেল, তবু কেন এরা বারবার করে ফিরে যায় সেই মৃত্যুকূপে? কেন এরা জঙ্গল ছাড়ে না? শহরের এসি ঘরে বসে আমরা এদের বিচার করি, আমরা বলি জঙ্গলে না গেলেই তো হয়, কিন্তু উত্তরটা লুকিয়ে আছে এই গ্রামের ভাঙা দেওয়ালে আর ওই শিশুদের করুণ মুখের দিকে তাকালে। এখানে কোনো অফিস নেই, এখানে কোনো ফ্যাক্টরি নেই, মাটিতে ফসল ফলে না, কারণ আইলা আর আমফানের নোনা জল সব জমি নষ্ট করে দিয়েছে। এদের সামনে অপশন মাত্র দুটো, এক বাড়িতে বসে না খেয়ে তিলে তিলে মরা,
আর 2 জঙ্গলে গিয়ে ভাগ্যের সাথে জুয়া খেলা। এরা জানে প্রতিবার যখন এরা নৌকার দড়ি খোলে হয়তো এটাই শেষবার। বাড়িতে বউ বাচ্চারা ঠাকুর ঘরে মাথা ঢোকে যাতে মানুষটা ফিরে আসতে পারে, কিন্তু তবুও এরা যায়, কারণ পেট তো আর বাঘের ভয় বোঝে না। সুন্দরবনের এই মানুষগুলো লোভী না, এরা জঙ্গল থেকে সোনাদানা আনতেও যায় না। এরা যায় শুধু দুমুঠো ভাতের জন্য, একটু মধুর জন্য আর কয়েকটা কাঁকড়ার জন্য, যাতে দিনের শেষে পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়া যায়। আমরা বাঘকে মামা বলে সম্মান করি, পোস্টার বানাই, ডকুমেন্টারি বানাই, রোম্যান্টিক গল্প বলি, কিন্তু এদের কাছে বাঘ কোনো রোম্যান্টিক প্রাণী নয়। বাঘ হলো সেই ট্যাক্স কালেক্টর যে মাঝে মাঝে এসেই প্রাণের দাম নিয়ে যায়। খিদে আর পেটের টান পৃথিবীর সব থেকে বড় নির্মম শিকারী। বাঘ হয়তো একবার মারে, কিন্তু দারিদ্রতা এদের প্রতিদিন মারে। সভ্যতা এখানে এসে থমকে গেছে। এরা বাঘের সাথে লড়াই করে না, এরা লড়াই করে নিজেদের ভাগ্যের সাথে। তাই পরের বার যখন শুনবে কোনো জেলেকে বাঘে টেনে নিয়ে গেছে, তখন তাকে আর দোষ দিও না। মনে রেখো, সে মরতে চায়নি, সে গিয়েছিল তার পরিবারকে আরও একটা দিন বাঁচাতে। টাইগার ভিকটিমদের সাথে কথা বলার পর একটা কথা বুঝলাম। বইয়ের পাতায় আমরা পড়ি বাঘ মানুষ খায় খিদের জ্বালায়, কিন্তু এই গল্পটা অন্য কথা বলছে। বাবাকে মারার পরও সে ছেলেকে আক্রমণ করেছিল, কিন্তু কেন? এটা কি শুধুই খিদে, নাকি নিজের টেরিটরি বাঁচানোর উন্মাত্ততা, নাকি সুন্দরবনের বাঘেদের স্বভাবে কোনো বড় পরিবর্তন আসছে? প্রমাণ যা পাওয়ার পেয়েছি, ডাঙা আর জল দু জায়গাতেই মানুষ অসহায়। দুটো মানুষ, দুটো আলাদা শিকারী, কিন্তু গল্পটা এক। এরা লাকি তাই গল্পটা শোনাতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ এই বাদা বনে হারিয়ে গেছে, যাদের গল্প শোনানোর কেউ নেই। প্রমাণ আমি পেয়ে গেছি, এবার পালা তাদের ডেরায় ঢোকার। আমরা একটা বড় বোটে করে জঙ্গলে এগোচ্ছি। প্রথম দেখায় সুন্দরবনকে মনে হবে স্বর্গের মতন। এখানে 428 প্রজাতির পাখি আছে। ভারতে 12 রকমের মাছরাঙা পাওয়া যায়, এবং তার মধ্যে 9টা প্রজাতি কিন্তু এই সুন্দরবনে পাওয়া যায়। বানর, হরিণ এবং কাদার উপর লাফানো এই অদ্ভুত মাছ, যার নাম মার্সকিপার। সবকিছুই যেন ছবির মতন সাজানো, কিন্তু এই সুন্দর দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে কঠিন ইকোসিস্টেম। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার বদ্বীপে তৈরি 10,000 বর্গ কিলোমিটারের এই জঙ্গল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ। এখানে 102টো দ্বীপ আছে, এর মধ্যে 54টায় মানুষ থাকে, আর বাকি 48টা দ্বীপে মানুষের জন্য নিষিদ্ধ। এটা ওদের রাজত্ব। এই জঙ্গলের নাম সুন্দরবন হচ্ছে সুন্দরী গাছের জন্য, কিন্তু বিশ্বাস করো এই জঙ্গলটা মোটেও সুন্দর নয়। এখানে দুবার জোয়ার আসে আর দুবার ভাটা। মাটি এখানে কাদা আর লবণে ভরা। নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের শিকড় মাটির উপরে উঠে আসে। যদি তোমরা এখানে পড়ে যাও, পালানোর কোনো রাস্তা নেই। তো দাদা, আমি তো শুনেছি আপনি অনেকদিন ধরে এখানে জঙ্গল করছেন, তো আপনার অভিজ্ঞতা কি এখানে? জঙ্গলটা বন্ধ দিয়েছি, এখন খুব বাঘের খুব উৎপাত বলে জঙ্গলটা বন্ধ করে দিয়েছি। এখন এই গ্রামে টুরিস্টের লস আছে, ওই বোটে কাজ করি আমরা। এখন আমাদের অনেক বন্ধু বান্ধব সব বাঘের পেটেই চলে গিয়েছে জঙ্গল মাছ কামার থেকে। আমরা এখন মেন রিভার ছেড়ে খাড়িতে ঢুকছি। এই জায়গাগুলোর নাম শুনলেই মাঝি মোল্লাদের বুক কাঁপে। পীরখালি, মরিচঝাপি আর কাটোয়াঝোড়া। কেন এই জায়গাগুলো এত কুখ্যাত? কারণ এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘনত্ব সবচেয়ে বেশি। সরকারি হিসাবে ভারতে প্রায় 101টা বাঘ আছে, কিন্তু এই সংখ্যাটা শুধুই নাম্বার। আসল ভয়ের কারণ হলো তাদের স্বভাব। ভালো করে দেখো, এই জঙ্গলগুলোতে খাড়িগুলো বেশ সরু। আমার বোট আর ম্যানগ্রোভের ঝোপের দূরত্ব খুব বেশি না। পৃথিবীর যে কোনো জঙ্গলে বাঘ জলে আসতে ভয় পায়, কিন্তু সুন্দরবনের বাঘ, এরা জন্মগত সাঁতারু। এরা লোনা জ্বরে মাইলের পর মাইল সাঁতার কাটতে পারে। বিশেষ করে পীরখালি আর মরিচঝাপির বাঘ অত্যন্ত অ্যাগ্রেসিভ। ইতিহাস সাক্ষী আছে, এখানে সবথেকে বেশি মানুষ বাঘের পেটে গেছে।
এখানকার বাঘ জানে এই সরু খাড়ির নৌকাগুলো তাদের রেঞ্জের মধ্যে চলে আসে। মাত্র এক সেকেন্ড লাগে জঙ্গল থেকে লাফিয়ে নৌকাতে উঠতে। বিজ্ঞান এখানে হার মানে, তাই এখানকার মানুষ ভরসা করে বিশ্বাসের উপর। জঙ্গলে ঢোকার আগেই হিন্দু হোক বা মুসলিম, সবাই পুজো দেয় বনবিবির। তারা বিশ্বাস করে একমাত্র এই মা বনবিবি তাদেরকে রক্ষা করবে দক্ষিণ রায়ের হাত থেকে। আমরা সবথেকে বিপজ্জনক খাড়িগুলো পার করছি। পীরখালি, সুধর্ণখালি এবং দোবাকি সব জায়গায় খুঁজলাম। মনিটর লিজার্ড দেখলাম, হরিণ দেখলাম, হাজার হাজার পাখি দেখলাম, কিন্তু জঙ্গলের রাজা সে এখনো অদৃশ্য। তোমরা অনেকেই এখানে আসো পিকনিকের মেজাজে, হইচই করো, আনন্দের মাঝখানে আশা করো এক ঝলক বাঘ দেখার। কিন্তু তোমরা ভুলে যাও এটা চিড়িয়াখানা নয়, এটাও ওদের রাজত্ব। বাঘ দেখাটা অত সোজা নয়। তোমাদের ওই কোলাহল, লঞ্চের শব্দ বাঘ তোমাদের অনেক আগেই টের পেয়ে যায় আর নিঃশব্দে সরে যায় গভীর জঙ্গলে। আর যদি নাও সরে যায়, এই ম্যানগ্রোভের জঙ্গল এতটা নিরেট যে তোমরা কল্পনাও করতে পারবে না। বাঘ হয়তো 2 ফুট, হ্যাঁ ঠিক 2 ফুট ভেতরেই হয়তো ঘাপটি মেরে বসে আছে, কিন্তু ওই হেতাল বনের অন্ধকারের এমন ক্ষমতা যে তোমাদের চোখের সাধ্য নেই তাকে খুঁজে বের করার। ভয়টা এখানেই, ওরা তোমাদের দেখতে পাচ্ছে কিন্তু তোমরা শুধুই দেখছো জঙ্গল। সাফারি মানে অনিশ্চয়তা। আমরা পাড়ের দিকে নজর রাখছিলাম আর ঠিক তখনই চোখে পড়ল ওটা। প্রথমে মনে হলো কোনো কাঠের টুকরো, কিন্তু না, ওটা বিশাল একটা পূর্ণবয়স্ক সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সুন্দরবনের নোনা জলের আসল রাজা। আর এখন দৃশ্যটা দেখো, ওটা ভাসছে ঠিক যেন জীবন্ত সাবমেরিন। জলের উপর ভেসে থাকা এই দৃশ্যটা যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি সুন্দর। আর আজ আমরা মুখোমুখি হলাম সুন্দরবনের প্রিহিস্টোরিক দানবের। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বের একমাত্র বাঘ যারা জন্মগতভাবে এক্সপার্ট সুইমার। এরা শুধু গা ভেজানোর জন্য জলে নামে না, শিকারের খোঁজে বা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য এরা প্রায় কিন্তু এই উত্তাল নদী পার হয়। বিশ্বাস হবে না, কিন্তু এরা একবারে 7 থেকে 8 কিলোমিটারের চওড়া নদীও পার হয়ে যেতে পারে। স্রোত যতই শক্তিশালী হোক, এদের থামানো অসম্ভব। আমরা জানি টাইগার এখানেই আছে, ওই 101টা বাঘের মধ্যে কেউ না কেউ নিশ্চয় আমাদের দেখছে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। এটাই সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর ব্যাপার। ইউ ডোন্ট সি দেম, দে সি ইউ। আজকের দিন শেষ, কাল নতুন কৌশল, নতুন সাহস নিয়ে আবার ফিরবো এই জঙ্গলে। এখন যাচ্ছি, কিন্তু ফিরবো বাঘ দেখেই। তো মোটামুটি কিন্তু আজকে রাত্রে এখানে থাকার প্ল্যান, আর একদম মাঝ নদীতে চলে এসেছি। আর কোনো পাড়ে কিন্তু কোনো নৌকা থাকতে পারে না রাত্রেবেলা, এবং সেটা ভীষণ আনসেফ যদি কোনো নৌকার সাথে থাকার চেষ্টা করে, কারণ কি বাঘ যখন তখন কিন্তু এইসব এলাকাতে নৌকাতে উঠে পড়তে পারে। তাই জন্য নদীর একদম মাঝখানে আমরা এখন যাচ্ছি, এবং সেখানে গিয়ে কিন্তু নাইটটাকে স্টে করতে হবে আমাদেরকে। আজকে রাতটা এইভাবেই কাটাবো আমরা এখানে। এই বাঘ দেখার জন্য কিন্তু অনেক কটা নিয়ম ফলো করতে হয়, অনেক কিছু প্ল্যানিং করতে হয়। হোপফুলি যে আমরা আগামী যে কদিন এখানে থাকবো না কেন, আমরা ট্রাই করবো বাঘকে স্পট করার জন্য। এছাড়াও সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি আছে সেটাকেও কিন্তু আমরা চেক করার চেষ্টা করবো পুরোপুরি ভালো মতো। আজ আমরা আমাদের গতিপথ পাল্টাচ্ছি, আমরা প্ল্যান বদলেছি। বড় বোটে নিরাপত্তা আছে, কিন্তু বাঘ নেই। লোকাল কিছু মানুষের সঙ্গে কথা বলে আমি বুঝলাম বাঘ দেখতে হলে বাঘের লেভেলে নামতে হবে। বড় বোটের আওয়াজে বাঘ আগেই সরে যায়। তাই আজ আমি আমার কৌশল বদলাচ্ছি। আজ আমি নিচ্ছি একটা ছোট ডিঙি নৌকা। হয়তো আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু সুন্দরবনে ঝুঁকি না নিলে গল্প তৈরি হয় না। দেখাই যাক এই নতুন পথ আমাদের কোথায় নিয়ে যায়। আমরা এখন সুন্দরবনের খাড়ির মধ্যে প্রবেশ করে গেছি, আর দেখতে পাচ্ছ এদিকে দুদিকে কিন্তু খুব বেশি দূর নয়। আর এই সব জায়গাতে কিন্তু বাঘের আনাগোনা অনেক বেশি হয়, কারণ এখান থেকে বাঘ কী করে ডাইরেক্ট বোটে জাম্প করতে পারে। আর জাস্ট এইটুকুনি ফিলিং যথেষ্ট আমার জন্য ভয় পাওয়ার। এই জায়গাটা দেখে একটা রহস্য, একটা মিস্ট্রি এখানে লুকিয়ে আছে, একদম ক্লিন বোঝা যাচ্ছে। সুন্দরবনের এটাই কিন্তু বৈশিষ্ট্য, এটাই বিশেষত্ব, আর আমি সেটার খুঁজে যাচ্ছি সুন্দরবন। এই নৌকাটা নড়বড়ে, জলের লেভেল আমার হাতের একদম কাছে,
কিন্তু জঙ্গলের গভীরে ওই সরু খাড়িগুলোতে ঢোকার এটাই একমাত্র রাস্তা। আমি এখন সুন্দরবনের শিরা উপশিরার মধ্যে। খাড়িগুলো এত সরু যে মনে হচ্ছে জঙ্গল আমাকে ঘিলে খেতে আসছে। এখানে অসাবধানতার কোনো জায়গা নেই। হয়তো তোমরা যাকে খুঁজতে এসেছো তারা তোমাদের অলরেডি খুঁজে নিয়েছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, এখন ভরা জোয়ার, জল খুব বেশি, আর জল বাড়লে বাগডাঙ্গার একদম উপরে জঙ্গলের গভীরে সরে যায়। কিন্তু আমরা অপেক্ষা করব জল নামার। ঘন্টার পর ঘন্টা কাটলো, চারদিকে নিস্তব্ধতা। আজও কি আমরা হতাশা নিয়েই ফিরব? নদীর জল এখন নেমে গেছে, জেগে উঠেছে সুন্দরবনের আসল রূপ, এই কাদা আর শ্বাসমূলের জঙ্গল। এই কাদা কোনো সাধারণ মাটি নয়, এটা একটা মরণ ফাঁদ। এখানে পা আটকে গেলে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কিন্তু আমাদের নামতেই হবে। আমি নৌকা থেকে নামলাম। আমি অনুভব করতে চাই এই মাটিটাকে। আমি বুঝতে চাই বাঘের পায়ের তলার মাটিটা ঠিক কেমন। চলো সামনের দিকে কিছুটা এগোনো যাক, এবং দেখতেই পাচ্ছি জঙ্গলটা কতটা ডেন্স এখানে, এবং প্রচণ্ড সতর্ক হয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। বেশ চ্যালেঞ্জিং কিন্তু একটা জঙ্গল, এবং চারদিকে দেখতে পাচ্ছ একদম ডেন্স ফরেস্ট এখানে। আর জাস্ট গাছগুলো দেখো। আর এই কারণেই যাদের মনে হয় যে কেন সুন্দরবনে এসে বাঘ দেখা যায় না, এটাই তার রিজন। কারণ কি, চারদিকে জাস্ট জঙ্গলটা দেখো। এখানে যদি 1 ফুট দূরেও বাঘ থাকে, ট্রাস্ট মি, কোনোভাবেই সেটা সম্ভব নয় লোকেট করতে কি বাঘ এখানে আছে। তাই জন্য বাঘ যদি ইচ্ছে না করে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বাঘকে দেখতে পারবে না। আর অনেকের ক্ষেত্রে সেটা হতেই পারে জীবনের শেষ মুহূর্ত। ও গড, এটা মাটি নয়, এটা আঠা। প্রতিটা পা ফেলতে আমার শরীরের শক্তি খরচ হচ্ছে। এতদিন আমি ভাবতাম বাঘ কেন মানুষ মারে, শুধুই কি খিদে? না, উত্তরটা লুকিয়ে আছে এই কাদায়। কল্পনা করো তোমরা কাঠ কাটতে কিংবা মধু সংগ্রহ করতে এখানে নেমেছ, হঠাৎ বাঘ এলো। তোমাদের প্রথম রিয়াকশন কি হবে? দৌড়ে পালানো, রাইট? কিন্তু পারবে না। এই কাদা তোমাদের পালাতে দেবে না। তোমরা যতই ছটফট করবে ততই গভীরে গেঁথে যাবে। হরিণের পা সরু, ছোট খুর, ওরা কাদার উপর দিয়ে হালকা চালে দৌড়ে বেরোতে পারে। বাঘের থাবা চওড়া, কিন্তু মানুষের পা ভারী। দুপায়ের মানুষ এই কাদায় অচল। আমাদের শারীরিক দুর্বলতায় আমাদের বাঘের মেনু কার্ডে 1 নম্বরে রেখেছে। বিশ্বের আর কোনো জায়গায় কিন্তু বাঘ এইভাবে মানুষের উপর অ্যাটাক করে না, যেভাবে সুন্দরবনের উপরে মানুষের উপর অ্যাটাক করে বাঘ। আর এই কারণেই কিন্তু এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ। মাত্র 5 মিনিট আমি নিচে ছিলাম, তাতেই আমার দম বেরিয়ে গেছে। আর যারা পেটের তাগিদে রোজ এখানে নামে তাদের সাহসকে স্যালুট। জঙ্গলের মেকানিজম আমি বুঝে গেছি, কিন্তু এখনও তাকে দেখিনি। সূর্য ডুবছে, আমাদের ফিরতে হবে, কিন্তু জঙ্গল থেকে আজও আমি খালি হাতে ফিরছি। নদীটা বাইরে থেকে শান্ত, কিন্তু এই শান্তি একটা মুখোশ। কারণ জলের ধারে দাঁড়িয়ে থাকা এই বনটা কোনো সাধারণ বন না, এটা ম্যানগ্রোভ। জলে ডুবে থেকেও বাঁচে, আর বাঁচতে বাঁচতেই নিজেকে ক্ষয় করে। এখানে নদী আর সমুদ্রের নিয়ম আলাদা নয়। জল কখনো মিঠে, কখনো নোনা। এই কাদায় অক্সিজেন নেই বলে ম্যানগ্রোভ শিকড় মাটির থেকে উপরে উঠে এসেছে। এই শিকড় শুধু গাছ ধরে রাখে না, ঝড়ের আঘাত নিজের গায়ে নেয়, মানুষের সামনে নিরাপদ ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু এই ঢালের ভেতরেই লুকিয়ে আছে একটা ফাঁদ, প্রাণীদের নিরাপদ ঘর, আর মানুষের জন্য একটা অদৃশ্য বিপদ। কারণ সুন্দরবনে ম্যানগ্রোভ কোনো ব্যাকগ্রাউন্ড নয়, এটা একটা মঞ্চ, একটা ঢাল, একটা ফাঁদ। আর আজ এই নদীর ভেতরে আমি দ্বীপ খুঁজতে এসেছি এই নিঃশব্দ ঢালের ভয়ঙ্কর সত্য। আজও আমি হতাশ। এত কিছু করার পরেও কোনোভাবেই বাঘকে ট্র্যাক করা যাচ্ছে না। হঠাৎ একটা খবর এলো, বনি ক্যাম্পের কাছে আজ ভোরবেলা বাঘ দেখা গেছে। আমরা ছিলাম বহু দূরে, কিন্তু এই সুযোগ ছাড়া যাবে না। টানা 8 ঘন্টা, হ্যাঁ 8 ঘন্টা ধরে আমরা জলপথ চিরে ছুটলাম। আমরা এখন যাচ্ছি বনি ক্যাম্পের দিকে। আর এখানে চারদিকে যে জঙ্গলটা সেটা একদম নিস্তব্ধ, একদম একটা নিস্তব্ধ জঙ্গল, আর পাশাপাশি কোনো বোট নেই। সুন্দরবনের এই ঘোলা জলের নিচে কি আছে কেউ জানে না। আমরা যাচ্ছিলাম বনি ক্যাম্পের দিকে। জলের উপর কিছু একটা ভাসছে,
প্রথমে ভাবলাম মরা মাছ, কিন্তু ভালো করে তাকাতেই বুঝলাম আমি ভুল। ওটা জ্যান্ত, বাঁচার জন্য লড়াই করছে। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। আমার কাছে কোনো ছিপ ছিল না, শুধু ছিল একটা হ্যান্ডনেট, টার্গেট লক। হ্যান্ডনেটের একটা নিখুঁত প্যাঁচ আর শিকার আমাদের হাতে। সুন্দরবনের নদী আজ আমাদের খালি হাতে ফেরায়নি। বনি ক্যাম্পের পথে আমি অর্পণদার কাছ থেকে সুন্দরবনের সম্পর্কে কিছু জরুরি তথ্য জানছি। বহু বছর ধরে অর্পণদা খুব কাছ থেকে এই জঙ্গলকে দেখেছে, বোঝার চেষ্টা করেছে সুন্দরবনের নীরবতা, বিপদ এবং নিজস্ব নিয়ম। এই অভিজ্ঞতাগুলো শুধু ভ্রমণের গল্প নয়, এগুলো সুন্দরবন দেখার দৃষ্টিকোণ বদলে দেয়। আর আমার মনে হয় সামারের দিকটা হলে অনেক বেটার। সামারের সময় মানে এমনিতে ট্যুরিস্টের অ্যাক্টিভিটি অনেক কম থাকে এবং সেই সময় ওদের ভেতরের দিকে জলের ইয়েটা মানে যে সমস্ত পন্ডগুলোতে তোমার জল থাকে, বর্ষার জল থাকে, সেগুলো কমে আসে, তো ওদের সাইটিংগুলো সেই সময় অনেক বেটার থাকে। পুরো জঙ্গলটা তো সবটাই তোমরা দেখছো যে আইল্যান্ড এবং ক্রিক্সের মধ্যে ডিফারেন্ট পুরো ভাগ করা আছে। তো এর মধ্যে কতগুলো খালে সাইটিং খুব বেশি ভালো হয়, যেমন সুদর্ণখালিতে, তোমার দোবাকির কাছে চোরাগাজি খালি আছে, পীরখালি 6 বা পীরখালি 4, এই জায়গাগুলোতে সাইটিং অনেকবার হয়েছে। এবং তার মানে এটা নয় যে এখানেই সাইটিং হবে, বাট এই জায়গাগুলোতে মেনলি লোক দেখেছে টাইগার আর কি। এখন রাত, সুন্দরবনের রাত মানে একটা অন্য জগৎ। দিনের বেলা এই নদীটা যত শান্ত মনে হয়, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। আমরা এখন মাঝ নদীতে নোঙর ফেলেছি, চারপাশে শুধুই অন্ধকার আর জলের শব্দ। কিন্তু আমি জানি এই কালো জঙ্গলের আড়ালে হাজারটা চোখ আমাদের দেখছে। জঙ্গল কখনো ঘুমায় না। শরীরে সব এনার্জি শেষ, রোদের চামড়া জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু মনে জোর আছে। 8 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছালাম বনি ক্যাম্পে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে আমার মন ভেঙে গেল। এটা জঙ্গল নাকি মেলা? সকালে বাঘ এখানে ছিল, কিন্তু এখন এত ভিড়, এত আওয়াজ, মাইকে গান। বাঘ তো দূরের কথা, বাঘের ছায়াও এখানে থাকবে না। মানুষ এখানে জঙ্গল দেখতে আসেনি, ফুর্তি করতে এসেছে। আর এই ফুর্তিটাই আমার 8 ঘন্টার জার্নিটাকে ব্যর্থ করে দিল। আজ আমরা কিচ্ছু দেখিনি, কিন্তু সুন্দরবনে না দেখাটাও একটা উত্তর। এখানে ভাগ্য কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকে না, এখানে ভাগ্য নিজে হাঁটে, নিজের সময় নিয়ে, নিজের নিয়মে। সকাল থেকে আমরা ছিলাম চোখ খোলা, কান খোলা, মন খোলা, কিন্তু জঙ্গল চুপ করে রইল। এর মানে এই না যে জঙ্গল খালি, এর মানে এই যে আজ আমাদের জন্য নয়। সুন্দরবন কাউকে তাড়া দেয় না, কাউকে ডাকে না, সে শুধু দেখে কে অপেক্ষা করতে পারে। এখানে ধৈর্যই সব থেকে বড় অস্ত্র। ক্যামেরা না, ড্রোন না, শব্দ না, শুধুই থাকা, শুধুই অপেক্ষা। আমি হতাশ, গাইড বলছে ফিরে যেতে, সবাই হাল ছেড়ে দিচ্ছে। এই জায়গাতেই বেশিরভাগ গল্প শেষ হয়ে যায়, কিন্তু আমি খালি হাতে ফিরতে আসিনি। কারণ কিছু খোঁজা হয় চোখ দিয়ে না, বিশ্বাস দিয়ে। আমি একটু রিস্ক নিচ্ছি, ভিড় ছেড়ে উল্টো পথে। যেখানে মানুষ কম, সেখানে প্রকৃতি বেশি কথা বলে। গাইড বলছে এখানে সচরাচর বাঘ আসে না, কিন্তু ইতিহাস বলে সচরাচর জায়গায় গল্প তৈরি হয় না। কিন্তু আমার গাট ফিলিং বলছে শিকারি ভিড়ে থাকে না, শিকারি থাকে নিস্তব্ধতায়। আর এই নিস্তব্ধতায় সব থেকে ভয়ঙ্কর। হঠাৎ শুনতে পেলাম একটা আওয়াজ। শুনতে পাচ্ছ? অ্যালার্ম কল। এটা কোনো শব্দ না, এটা সতর্ক বার্তা। জঙ্গলে প্যানিক ছড়িয়ে পড়েছে। ভয় পেলে যে শব্দ বোঝায় সেটাই। নৌকার ইঞ্জিন থেমে গেছে, কেউ কথা বলছে না, শুধু চোখের ইশারা। জলের উপর হালকা ঢেউ, ম্যানগ্রোভের ফাঁকে ফাঁকে অন্ধকার। আর সেই ডাকটা আবার। এই জঙ্গলে কেউ আসছে, কিছু একটা নড়ছে। আমি নিঃশ্বাস চেপে রেখেছি, কারণ সুন্দরবনে একটা শব্দই যথেষ্ট বোঝাতে যে এখানে আমরা একা নই। কিছু একটা নড়ছে, রাজা আসছে। আর যখন রাজা আসে, জঙ্গল শ্বাস নেয় ধীরে। দ্য ঘোস্ট অফ সুন্দরবন, এত কাছে যে নিঃশ্বাস নিতেও ভয় করছে। এটাই সেই মুহূর্ত। 8 ঘন্টার ক্লান্তি, বনি ক্যাম্পের রাগ, সব এক নিমেষে ধুলোয় মিশে গেল। ও আমার চোখের দিকে তাকাচ্ছে, ওর চোখে কোনো ভয় নেই, আছে শুধু রাজকীয় অবজ্ঞা। ও জানে ও রাজা, আর আমরা ওর রাজ্যে প্রবেশ করেছি। আজ আমি একটা শিক্ষা নিয়ে ফিরছি। সুন্দরবন কোনো চিড়িয়াখানা নয়। তোমরা চাইলেই এখানে বাঘ দেখতে পাবে না,
বনি ক্যাম্পের ওই হাজার হাজার মানুষ বাঘ দেখেনি। বাঘ তাকেই দেখা দেয় যে জঙ্গলকে সম্মান করে, যে ধৈর্য ধরে। আর এই জন্যই বলা হয়, সভ্যতা যেখানে শেষ হয়, সুন্দরবনের গল্প সেখান থেকেই শুরু হয়। আমরা ফিরে যাব শহরের আলোয়, হর্নের শব্দে, নিরাপদ ছাদের তলায়। কাল থেকে আবার শুরু হবে আমাদের চেনা জীবন, মিটিং, মেসেজ, ব্যস্ততা। কিন্তু জানো, যাদের নৌকার দড়িটা আজও ওই ম্যানগ্রোভের শিকড়ে বাঁধা, তাদের জীবনটা কোনো ভ্লগ নয়, কোনো সিনেমা নয়। ওদের ফেরার কোনো কনফার্ম টিকিট নেই, তবুও ওরা বাঁচে। প্রতিদিন মৃত্যুকে সামনে রাখে, তবুও স্বপ্ন দেখে। আমরা বাঘ খুঁজতে এসেছিলাম, বাঘ দেখলাম, কিন্তু তার থেকেও বেশি করে দেখলাম এখানকার মানুষের সাহস। এখানে বাঘ শত্রু নয়, এখানে মানুষও অপরাধী নয়। দুটোই বন্দি একটা সংকুচিত জঙ্গলে, একটা নিষ্ঠুর বাস্তবতায়। বাঘ শুধু নিজের জঙ্গলটাকে বাঁচাতে চায়, আর মানুষ নিজের পরিবারটাকে বাঁচাতে চায়। এই লড়াইয়ে কেউ জেতে না, কেউ হারে না, শুধু প্রকৃতি কাঁধে নীরবে। যদি এই মানুষগুলো মৃত্যুর চোখে চোখ রেখে আসতে পারে, তাহলে আমরা কেন জীবনের ছোট ছোট হারগুলোতে ভয়ে থেমে যাব? সুন্দরবন আমাকে শিখিয়েছে, জীবনে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে লড়াই করে টিকে থাকা, একে অপরকে বাঁচতে দেওয়া। ভিডিওটা শেষ হয়ে যাবে, স্ক্রিন কালো হয়ে যাবে, কিন্তু কাল সকালেও এই জঙ্গল, এই নদীতে, এই মানুষের জীবনে লড়াইটা আবার শুরু হবে। যদি এই নিঃশব্দ লড়াই তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, ভিডিওটিকে শেয়ার করো। কারণ গল্পটা আমার একার নয়, গল্পটা এই সুন্দরবনের প্রতিটা মানুষের, আর সেই বাঘটারও, যে শুধু বাঁচতে চায়। এই গল্প এখানেই থামছে, কিন্তু যাত্রা থামে না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সময় বদলাবে, পথ বদলাবে, তবু গল্প বেঁচে থাকবে, অন্য কোনো পথে, অন্য কোনো গল্পে।